আজকে এটা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনগুলোর শ্রেণীবিভাগ নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে আমরা হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনগুলো কীভাবে প্রিপেয়ার করব বা প্রস্তুত করব। তো এটা শুরু করার আগে একটা ছোট্ট জিনিস যেটা বাকি ছিল আমাদের, ওটা দেখে নেব। সেটা হচ্ছে যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনসে যে কার্বন এবং হ্যালোজেন বন্ধন রয়েছে, সেই কার্বন এবং হ্যালোজেন বন্ধনের নেচার কীরকম বা প্রকৃতিটা কী রকমের। CX বন্ধনের প্রকৃতি, যেখানে এক্স মানে কি হ্যালোজেন মৌল, যে কোনো এক্স সমান কি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো হ্যালোজেন হতে পারে। তো কার্বন হ্যালোজেন বন্ধনের প্রকৃতি বা নেচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা কি, এটা একটা হ্যালো অ্যালকেনের একদম সাধারণ গঠন। এইখানে দেখো, এই যে হ্যালো অ্যালকেনের মধ্যে এই এক্স পরমাণু, এটা হ্যালোজেন পরমাণু। হ্যালোজেন পরমাণুগুলো আমরা কি জানি, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। আর কার্বন, কার্বন অধাতু কিন্তু হ্যালোজেনের থেকে কম তড়িৎ ঋণাত্মক, বা বলতে পারি হ্যালোজেনের থেকে তড়িৎ ধনাত্মকতা বেশি। এবার তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাতে আমরা জানতাম যে কোনো মৌল তড়িৎ ঋণাত্মক মানে কি বোঝায়, যে ওর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে কত ভালোভাবে আকর্ষণ করতে পারছে, সেটাই ওর তড়িৎ ঋণাত্মকতার পরিমাপ। তাহলে এই যে কার্বন এবং হ্যালোজেনের বন্ধন, এই বন্ধনের ইলেকট্রন জোড়কে কি করবে, হ্যালোজেন নিজের দিকে টেনে আনবে। এইখানে ইলেকট্রন জোড়কে হ্যালোজেন কি করবে, নিজের দিকে টেনে আনতে চাইবে। তার ফলে হ্যালোজেনের উপরে কি হবে, ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। ফলে এর ক্ষেত্রে কিছুটা আংশিক ঋণাত্মক চার্জ বা পার্সিয়াল নেগেটিভ চার্জ প্রকাশ পাবে। যেহেতু কার্বনের দিক থেকে ইলেকট্রনের শিফট হ্যালোজেনের দিকে হচ্ছে, তাহলে কার্বনের কাছে কি হচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাচ্ছে। এর ফলে এর উপরে আংশিক ধনাত্মক চার্জ বা আংশিক পজিটিভ চার্জ দেখা যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বন হ্যালোজেন বন্ধনের ফলে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের বন্ধনটা কী রকম হয় না, ধ্রুবীয় বন্ধন হয়। ধ্রুবীয় বা পোলার, কারণ এর একটা পজিটিভ পোল আছে এবং একটা নেগেটিভ পোল আছে। দ্বিতীয় পয়েন্টে কি বলবো, যে এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনথালপি কীরকম হবে। তো দেখো, এই আমরা জানি যে যদি একটা ছোট লাঠিকে ভেঙে ফেলা আমাদের সহজ না একটা বড় লাঠিকে ভেঙে ফেলা সহজ, অবশ্যই একটা বড় লাঠিকে ভেঙে ফেলা সহজ, যেটা লম্বা হবে। এই ক্ষেত্রে ছোট লাঠিকে যদি আমি একটা ছোট বন্ডের সাথে তুলনা করি, তো বন্ডের দৈর্ঘ্য যত কম হয়, সেই বন্ডকে ভাঙতে আমার বেশি এনার্জি দিতে হয়, কারণ ওখানে বন্ডের মধ্যে বন্ড স্ট্রেংথটা বন্ড লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি, বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত কমে যাবে। তাহলে এই সিএক্স বন্ডকে, এই যে সিএক্স বন্ড, এই সিএক্স বন্ডের লেন্থ যত বেশি হবে, তত এর বন্ধন এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জিকে বিই দিয়ে বলছি। তাহলে কি হবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ সিএক্স বন্ড। অর্থাৎ লেন্থ যত বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হবে, তত সহজেই বন্ডটা ভেঙে যাবে। বন্ধনের দৈর্ঘ্য বা লেন্থটা কিসের উপর নির্ভর করবে, সাইজ অফ হ্যালোজেন অ্যাটম। এবার আমরা যদি পরের সারণীতে দেখি যে ফ্লোরিন থেকে ক্লোরিনের দিকে যদি পরের সারণীতে দেখি যে ফ্লোরিন থেকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে গেলে মানে গ্রুপ বরাবর যদি আমি ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে কি হয়, এদের পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। ফ্লোরিনের ব্যাসার্ধ সবচেয়ে ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন এবং আয়োডিন এদের মধ্যে সবচেয়ে আকারে বড়। অর্থাৎ সিএফ বন্ধন দৈর্ঘ্য, লেস দেন সিসিএল বন্ধন দৈর্ঘ্য, লেস দেন সিবিআর, লেস দেন সিআই। এইভাবে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি যে বন্ধন
বিয়োজন শক্তি বা বন্ড ডিসোসিয়েশন এনথালপি কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? যেহেতু এই বন্ড সবচেয়ে ছোট, তাই এর ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জির রেসপেক্টে যদি আমরা এদের লিখি তাহলে আমরা কি পাবো? সিআই যাওয়ার ফলে বন্ধন বিয়োজন শক্তি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। 3 নম্বর পয়েন্টে কি দেখবো? এদের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, এটা দেখো, এটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ সমান কি? চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এখানে কি, এখানে যে চার্জের সেপারেশন হচ্ছে, অর্থাৎ পার্সিয়াল নেগেটিভ চার্জ আসছে কার মাথাতে? হ্যালোজেনের উপর, এবং পার্সিয়াল পজিটিভ চার্জ আসছে কার্বনের উপর। এই যে এদের চার্জ সেপারেশনের সাথে কি গুণ হচ্ছে? এদের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে সি এবং এক্স বন্ধনের বন্ধন দৈর্ঘ্য। তাহলে এই ডাইপোল মোমেন্টটা নির্ভর করবে এই ওভারঅল ভ্যালুর ওপরে। তাহলে এবার একটা জিনিস বলি, দেখো, যে যত সিএফ বন্ধন থেকে আমরা সিআই এর দিকে যাব তত কি হয়? যেহেতু তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে ক্রমে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, সেহেতু কি হবে না, সিএফ বন্ধনের যা পোলারিটি থাকবে, সিআই বন্ধনের পোলারিটি তার চেয়ে অনেক কম হবে, অর্থাৎ বন্ড পোলারিটি ক্রমে কমতে থাকছে। সিএফ বন্ডের পোলারিটি সবচেয়ে বেশি, তারপর সিসিএল, সিবিআর, সিআই। তাহলে দেখো, তার মানে আমরা বলতে পারি যে ই এর ভ্যালুটা সিএফ থেকে সিআই এর দিকে ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এদের ডাইপোল মোমেন্টেরও ক্রম কী হওয়া উচিত ছিল? যদি আমরা বিচার করি ফ্লোরোমিথেন, এদের ক্ষেত্রে যদি বিচার করি, CH3F, CH3, Cl, CH3, Br এবং CH3I। তাহলে দেখো, যেহেতু ই এর ভ্যালু সিএফ থেকে সিসিএল থেকে সিবিএফ থেকে সিআই ক্রমশ কমছে, তাহলে আমরা বলতে পারি যে ডাইপোল মুভমেন্ট সবচেয়ে বেশি কার হওয়া উচিত? CH3F এর, তারপর CH3Cl, তারপরে CH3Br, তারপরে CH3I। কিন্তু এখানে তা হয় না, এখানে একটু অন্যরকম হয়। কি হয় দেখো, এই যে আমরা বললাম এক্ষুনি যে ডাইপোল মুভমেন্টের মানটা নির্ভর করছে ই মাল্টিপ্লাইড বাই ডি, অর্থাৎ ই এবং ই এর গুণফলের ওপরে। শুধুমাত্র ই এর ওপর তো নির্ভর করছে না, CH3F এর ক্ষেত্রে ই এর ভ্যালুটা যেরকম বেশি, কিন্তু ডি এর ভ্যালুটা যথেষ্ট কম, কারণ আমরা জানি যে CF বন্ধনের দৈর্ঘ্য সবচেয়ে কম এখানে। কিন্তু CH3Cl এর ক্ষেত্রে যদি দেখি, এর ই এর ভ্যালুটা এর থেকে কম, কিন্তু মাঝামাঝি একটা ভ্যালু, এবং ক্লোরিনের সাইজ ফ্লোরিনের থেকে বড়। CF বন্ধনের দৈর্ঘ্য কত হয়? CF বন্ধনের দৈর্ঘ্য হয় 139 পিকোমিটার। সেক্ষেত্রে CCl বন্ধনের দৈর্ঘ্য কত হয়? 178 পিকোমিটার। তাহলে দেখো, চার্জের পরিমাণ এখানে বেশি হচ্ছে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য যথেষ্ট কম কম্পেয়ার টু CCl বন্ড। এর ফলে এই যে রেজাল্টেন্ট ভ্যালু মিউ বা ডাইপোল মুভমেন্টের যে রেজাল্টেন্ট ভ্যালু, এটা CH3Cl এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তারপরেই কি আসে? তারপরেই CH3F চলে আসবে। তারপরে যেরকম বললাম যে ই এর ভ্যালু কমার সাথে সাথে যেরকম গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে। যদি আমরা ডাইপোল মুভমেন্ট অনুযায়ী সাজাই এদেরকে, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো CH3Cl গ্রেটার দেন CH3F, তারপরে অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে CH3Br গ্রেটার দেন CH3I। এদের ভ্যালুগুলো তোমরা লিখে রাখতে পারো, ভ্যালু মনে রাখার দরকার নেই, এমনিতে তোমাদের এই অর্ডারটা মনে রাখলেই হবে। তাহলে ভ্যালু যদি আমরা দেখি যে এর ডাইপোল মোমেন্ট কত? 1.87 ডিবাই। CH3F এর ডাইপোল মোমেন্ট 1.860 ডিবাই। CH3Br এর 1.830। এবং দেখো, এখানে যেহেতু বন্ড পোলারিটি একদমই কমে যাচ্ছে, তাই এর ভ্যালু সবচেয়ে কম, 1.636 ডিবাই। তাহলে এই গেল CX বন্ডের, তাহলে এই গেল তোমাদের CX বন্ধনের প্রকৃতি বা CX বন্ডের নেচার। এরপরে আমরা শুরু করব হ্যালো অ্যালকেন প্রস্তুতি। এই হ্যালো অ্যালকেন যে আমরা প্রস্তুত করব, হ্যালো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে যেটা সুবিধাজনক পদ্ধতি, সেটা হলো অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা।
অ্যালকোহল থেকে আমরা হ্যালো অ্যালকেন কীভাবে প্রস্তুত করব? অ্যালকোহলের সাথে যদি আমরা কোনো হ্যালোজেন অ্যাসিড যেরকম HF, HCl, HBr বা HI এর রিয়াকশান ঘটাই, তাহলে কী পাবো আমরা? হ্যালো অ্যালকেন পেয়ে যাব। HF এর সাথে যদি আমরা অ্যালকোহলের রিয়াকশান করি তাহলে আমরা ফ্লোরো অ্যালকেনগুলো পাবো। যদি HCl এর সাথে করি ক্লোরো অ্যালকেন পাবো, HBr এর সাথে করলে ব্রোমো অ্যালকেন এবং HI এর সাথে করলে আমরা আয়োডো অ্যালকেনগুলো পাবো। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির যদি সাধারণ বিক্রিয়াটা আমরা লিখি সেটা কী পাবো? যে কোনো অ্যালকোহল ROH, আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ, এর সাথে যুক্ত হবে কি? যে কোনো হ্যালোজেন অ্যাসিড, যেখানে X সমান যে কোনো হ্যালোজেন পরমাণু Br কি উৎপন্ন হবে? RX, এটাই হ্যালো অ্যালকেন, প্লাস জল। এটা হচ্ছে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরির একদম সাধারণ বিক্রিয়ার সমীকরণ। এই বিক্রিয়ার নেচার কীরকম? এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে এই OH গ্রুপ কোন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে? হ্যালোজেন গ্রুপ। বা তো আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়া মেনলি দুটো টাইপের হয়। এই ক্ষেত্রে তোমাদের সিলেবাসে যা আছে তোমাদের মেনলি দুটো টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া আছে। একটা হচ্ছে SN1 বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, এবং আরেকটা আছে SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই তাহলে সেক্ষেত্রে SN2 রিয়াকশানটা বেটার হবে। যদি 3 ডিগ্রি নিই সেক্ষেত্রে আমাদের, বা 2 ডিগ্রির ক্ষেত্রেও, সেক্ষেত্রে হবে আমাদের SN1 রিয়াকশানটা বেটার। এটা আমরা SN1 এবং SN2 রিয়াকশানের মেকানিজম স্টাডি করলেই বুঝতে পারবো। তো তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা অ্যালকোহলের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার অ্যালকোহলের ক্ষেত্রে এই যে HX মানে হ্যালোজেন অ্যাসিডটা, এর রিঅ্যাক্টিভিটির অর্ডার কীরকম হবে? এর রিঅ্যাক্টিভিটির অর্ডার হবে, সব থেকে ভালো রিঅ্যাক্টিভ কী হবে? HI বা হাইড্রো আয়োডিক অ্যাসিড। এর রিঅ্যাক্টিভিটির কারণ কি না, HI এর ক্ষেত্রে এই রিঅ্যাক্টিভিটির অর্ডারটা আসলে SN2 রিঅ্যাক্টিভিটির অর্ডার। এখানে HI এর ক্ষেত্রে যে H+ এবং I- এ ভেঙে যাচ্ছে, I- কি এখানে বেটা নিউক্লিওফাইল, কারণ I- এর সাইজ বড় এবং ইলেকট্রোনেগেটিভিটি কম। এবার I- এর থেকে তুলনামূলক নিউক্লিওফিলিসিটি Br এর কম, তাই এরপরে আসবে HI, HBr, HCl। এই হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটির অর্ডার, এবং এই রিঅ্যাক্টিভিটির অর্ডারটা মেনলি কার ক্ষেত্রে দেখা যায়? SN2 পাথওয়েতে যদি রিঅ্যাকশান হয় সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভিটির অর্ডারটা পাই। এবং যদি অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি বিচার করি তাহলে সব থেকে ভালো রিঅ্যাক্টিভ কে হবে? যে 3 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে এটা হবে তোমার রিঅ্যাক্টিভিটির অর্ডার। এরপরে আমরা SN1 এবং SN2 রিঅ্যাকশানের মেকানিজমটা একটু দেখে নেব। দেখো SN1 SN2 তোমাদেরকে আবার ডিটেলসে পড়তে হবে, এই চ্যাপ্টারেই পড়তে হবে। তো তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমাদের SN1 এবং SN2 এর সব কিছু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে বলা থাকবে। এখানে জাস্ট একটু এই প্রিপারেশনটার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা দেখে নেব, একবার মেকানিজমটা মনে করে নেওয়া, এই আর কি। তাহলে দেখো, যখন অ্যালকোহলের, আমরা মেনলি কি বললাম যে 1 ডিগ্রি অ্যালকোহলগুলোর ক্ষেত্রে SN2 রিঅ্যাকশান হয়। তাহলে SN2 এর পাথওয়েটা আমরা একটু দেখে নিই। SN2 রিঅ্যাকশানের ক্ষেত্রে তো SN2 রিঅ্যাকশান 1 স্টেপ রিঅ্যাকশান কী হয়? একটা স্টেপেই রিঅ্যাকশান হয়। এই যে ROH আছে, OH হচ্ছে একটা ব্যাড লিভিং গ্রুপ। OH সহজে বেরিয়ে যেতে চায় না, একে বের করে দিতে গেলে কী করতে হবে? একে H+ বা প্রোটন রিসিভ করাতে হবে। এ কী করবে? দেখো, এই যে আমরা হ্যালোজেন অ্যাসিড নিচ্ছি, এই হ্যালোজেন অ্যাসিড কি HX কীভাবে বিয়োজিত হয়? H+ X- ভেঙে যাবে। সেটা যদি HCl হয় তো H+ Cl- হবে। তাহলে এই যে H+, এ কী করবে? H+টাকে ধরে OH2+ হয়ে যাবে। তাহলে এইখানে, এবং এই যে X-, এই X- কী হিসাবে কাজ করবে? নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, যার জন্য এই রিঅ্যাকশানের নাম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে X- একে ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করবে, কারণ যেদিক দিয়ে লিভিং গ্রুপ বেরোয় সেদিক দিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করে না। কেন করে না এটা আমি তোমাকে, এটা তোমাদের SN1 এবং SN2 রিঅ্যাকশান যখন ডিটেলসে বলবো তখন ভালোভাবে বুঝিয়ে দেবো। তো X- এখানে অ্যাটাক করার ফলে কী হবে? দেখো, RX হবে, মানে হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়ে গেল, এবং
ওয়াটার। তাহলে এইটা হচ্ছে SN2 পাথওয়ে। এবার যদি SN1 পাথওয়েতে রিয়াকশানটা হয়, SN1 কি হয়? SN1 হচ্ছে টু স্টেপ প্রসেস। যার ফার্স্ট প্রসেসে কী হবে, ফার্স্ট স্টেপে কী হবে, প্রথম স্টেপে জেনারেট হবে কার্বোক্যাটায়ন। তাহলে দেখো একই রকমভাবে এই ক্ষেত্রে যখন SN1 রিয়াকশান দেখবো আমরা, SN1-এ অ্যালকোহল এই একটা প্রোটন রিসিভ করে প্রথমেই জল বেরিয়ে যাবে অ্যালকোহল থেকে। তো স্টেপ 1 হবে, এটা এর ক্ষেত্রে স্লো স্টেপ। OH2 প্লাস প্রথমে প্রোটন ধরে নিয়েছে, তারপরে হয়ে গেল R প্লাস H2O, তাই তো? তাহলে এই যে এটা কি হলো, এটা একটা অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপের ক্লাস চার্জ কার উপরে থাকে? কার্বনের উপরে থাকে। তাহলে এটা একটা কার্বোক্যাটায়ন জেনারেট হলো। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার তোমরা জানো, 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। এইবার সেকেন্ড স্টেপে এই নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্টেপ 2-তে কী হবে? স্টেপ 2-তে কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইলের সাথে কম্বাইন হবে, আর প্লাস প্লাস এক্স মাইনাস, এখান থেকে আর এক্স বা হ্যালো অ্যালকেন তৈরি হলো। তাহলে এই ছিল তোমাদের SN1 এবং SN2 রিয়াকশনের একদম জেনারেল আইডিয়া। এইবার আমরা দেখব যে আমরা ক্লোরো অ্যালকেন বা ক্লোরো হ্যালো অ্যালকেনগুলো কীভাবে তৈরি করব। ক্লোরো অ্যালকেনের প্রথমেই যে রিয়াকশান দেখবো আমরা, যে অ্যালকোহলের সাথে HCl এর রিয়াকশান করতে হবে যদি ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড আমি পেতে চাই। তাহলে অ্যালকোহলের সাথে তৈরি করব, ধরে নাও আমি নিয়ে নিলাম ইথানল, CH3 CH2 OH। এর সাথে কাকে নেব আমি? HCl। এইবারে দেখো, যেহেতু আমরা দেখলাম যে রিঅ্যাক্টিভিটির অর্ডার দিয়ে যদি আমরা বিচার করি, সব থেকে কম রিঅ্যাক্টিভ কে? 1 ডিগ্রি অ্যালকোহল। তার থেকে বেটার রিঅ্যাক্টিভ 2 ডিগ্রি, এবং বেস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এর রিঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে আমরা কি যোগ করব? লুইস অ্যাসিড যোগ করব যে কোনো। সেটা আমি অ্যানহাইড্রাস AlCl3 নিতে পারি, চাই অ্যানহাইড্রাস বা অনার্দ্র ZnCl2ও নিতে পারি, ঠিক আছে? এই লুইস অ্যাসিডের কাজ আমরা দেখবো এরপরে। এই লুইস অ্যাসিডের কাজ হচ্ছে, এই যে বলেছিলাম OH-টা ব্যাড লিভিং গ্রুপ, তাহলে এই লিভিং গ্রুপটা যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারে সেই জন্য সাহায্য করে কে? লুইস অ্যাসিডগুলো। এর ফলে কী পাবো আমি? CH3 CH2 Cl, তাই তো? ক্লোরোইথেন, তার সাথে কী উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। আচ্ছা, যে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করি, যে হ্যালো অ্যালকেনটা পাবো সেটাও 1 ডিগ্রি হবে। একই রকমভাবে যদি 2 ডিগ্রির সাথে রিয়াকশান করাই 2 ডিগ্রি পাবো, 3 ডিগ্রির সাথে 3 ডিগ্রি পাবো। কিন্তু কিছু কিছু জায়গা আসবে যেখানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাবো, মানে যে অ্যালকোহল থেকে যে অ্যালকিল হ্যালাইডটা উৎপন্ন হওয়ার কথা ছিল তার থেকে একটু অন্য টাইপের অ্যালকিল হ্যালাইড পাবো। সেই উদাহরণ আমি তোমাদের করাচ্ছি একটু পরে। তাহলে এই ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে HCl এর রিয়াকশন অবভিয়াসলি SN2 পাথওয়েতে হয়ে যাবে। তো আমি আর পাথওয়ে দেখাচ্ছি না, আমি এখানে দেখাচ্ছি যে ZnCl2 ভূমিকা কী এখানে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ZnCl2 কী বললাম আমরা? ZnCl2 হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কী করে না, যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে। তাহলে এই যে ইথাইল অ্যালকোহলে CH3 CH2 OH, এখানে কি অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে। এই লোন পেয়ার কী করবে? এ ZnCl2কে দিয়ে দেবে। এর ফলে কি হবে? দেখো, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার যাচ্ছে ZnCl2-র কাছে, তাহলে অক্সিজেনের মাথায় অবভিয়াসলি পজিটিভ চার্জ আসবে, এবং ZnCl2-এর Zn-এর মাথায় আসবে নেগেটিভ চার্জ। কারণ কি, এখান থেকে লোন পেয়ারে শিফট হচ্ছে জিঙ্কের অরবিটালে, তার ফলে জিঙ্ক নেগেটিভ চার্জ এবং OH পজিটিভ চার্জ আসবে। দেখো, এই যে বলেছিলাম OH ব্যাড লিভিং গ্রুপ, যেই OH-এর মাথায় পজিটিভ চার্জ চলে এলো, OH কিন্তু এখন আর ব্যাড লিভিং গ্রুপ নেই, OH এখন সহজেই বেরিয়ে যাবে। তাহলে এবারে কী SN2-তে কী হয়? একে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এর ফলে দেখো, এটা আমি নিচে দেখাচ্ছি, CH3
এখানে কি অ্যাটাক করবে, কে সিএল মাইনাস অ্যাটাক করবে, সিএল মাইনাস এখানে নিউক্লিওফাইল, এই কার্বনে অ্যাটাক করবে যে কার্বনে OH গ্রুপ যুক্ত আছে, তাহলে এখানে চলে যাবে। এই যে বন্ড আছে এই বন্ড কি হবে, এইভাবে ব্রেক করে যাবে, আমরা পেয়ে যাব ক্লোরো ইথেন CH2Cl। আর কি পাবো, এইটা আমার দরকার কি এই পার্টটা, ক্লোরো ইথেন পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলে এখানে ZnCl2 ভূমিকা কি, ZnCl2 হচ্ছে একটা লুইস অ্যাসিড যার কাজ হচ্ছে OH এর গ্রুপে লিভিং অ্যাপটিটিউডটাকে বাড়িয়ে দেওয়া, বা যেন OH গ্রুপটা সহজেই বেরিয়ে যায় সেরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে আমি বললাম কি যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের যেহেতু রিঅ্যাক্টিভিটিটা অপেক্ষাকৃত কম, তাই এখানে আমার লুইস অ্যাসিড দরকার। কিন্তু আমি যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়েকশন করাই HCl এর, সেক্ষেত্রে আমার গাঢ় HCl নিলেই হবে, সেক্ষেত্রে গ্যাসিয়াস HClও দরকার নেই। গাঢ় HCl এর সাথে যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল খুবই রিঅ্যাক্টিভ, তাই গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে ও কী করবে, ক্লোরো অ্যালকেন তোমাকে দিয়ে দেবে। উদাহরণ একটা দেখো, এটা কি 2-মিথাইল প্রোপেন টু অল, 2-মিথাইল প্রোপেন টু অল, এর সাথে যদি আমরা কনসেন্ট্রেট HCl বা গাঢ় HCl এর রিঅ্যাকশন করি, কি পাবো, যেরকম আছে হোল 3CCl পেয়ে যাবো একটা। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন পেয়ে গেলাম। এক্ষেত্রে আমার অ্যানাইডাস ZnCl2 বা LCl3 কোনো লুইস অ্যাসিডের দরকার নেই। তাহলে আমি তোমাদের এক্ষুনি বললাম যে আমরা যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড পাচ্ছি বা হ্যালো অ্যালকেন পাচ্ছি, 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পাচ্ছি, দেখলাম এক্ষুনি যে 3 ডিগ্রি থেকে আমরা 3 ডিগ্রি পেলাম। কিন্তু এমন কিছু কিছু জায়গা আসবে যেখানে আমরা আমাদের যে ডিজায়ার প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল সেই প্রোডাক্টটা কিন্তু আমরা না পেয়ে আমরা একটা রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাই। এরকম একটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো আমরা যদি নিওপেন্টাইল অ্যালকোহল নিই, নিওপেন্টাইল অ্যালকোহল, এইটা হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল, এর সাথে যদি আমরা HCl এর রিঅ্যাকশন করাই তাহলে কি পাবো, তাহলে আমাদের পাওয়া কি উচিত ছিল যে এই OH গ্রুপটা Cl গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে নিওপেন্টাইল অ্যালকোহল থেকে আমরা কি পেতাম, নিওপেন্টাইল ক্লোরাইড পেব, এটা আমাদের পাওয়া উচিত। নিওপেন্টাইল অ্যালকোহল থেকে আমাদের কি পাওয়া উচিত ছিল, নিওপেন্টাইল ক্লোরাইড, কিন্তু এই প্রোডাক্টটা না পেয়ে আমরা একটা অন্য প্রোডাক্ট পাই। তো সেটা কোন প্রোডাক্ট পাই এবং কেন পাই সেটা দেখে নেবে এবারে। দেখো নিওপেন্টাইল অ্যালকোহল CH3 একে কী করবো, আমি প্রথমে H+ দিয়ে দেবো, তাই তো। তাহলে H+ দিলে দেখো দেখো এর যেহেতু ব্যাক সাইডে কী আছে অনেকগুলো মিথাইল গ্রুপ থাকার জন্য এটা SN1 পাথওয়ে দিয়ে হবে, মানে প্রথমে কার্বোক্যাটায়ন জেনারেট হবে, তারপরে একে নিউক্লিওফাইল মানে এখানে Cl- এসে অ্যাটাক করবে। তাহলে প্রথমে যখন আমরা একে H+ দিয়ে দেবো কী হবে, H+ দাও, প্রোটোনেটেড হয়ে যাবে অ্যালকোহল গ্রুপটা। প্রোটোনেটেড হবে, এরপরে কী হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে আমরা কার্বোক্যাটায়ন পেয়ে যাব। আমরা কি এখানে একটা কার্বোক্যাটায়ন পেয়ে গেলাম। দেখো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো এটা কি, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমরা জানি যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নগুলো সব থেকে কম স্টেবল,
তাহলে এইবার দেখো এই মলিকুল দেখতে চাইবে যে এখান থেকে কি 1 ডিগ্রির থেকে বেশি ডিগ্রির কার্বোক্যাটায়ন তৈরি করা সম্ভব কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে। দেখো সম্ভব। কিভাবে সম্ভব? এখানে মিথাইল গ্রুপে শিফট হবে। মিথাইল গ্রুপ মানে কি, যে কোনো CH3 গ্রুপ, এটাও মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, প্রত্যেকটার যে ইকুয়ালি প্রবাবেল। তাহলে যে কোনো একটা মিথাইল গ্রুপ শিফট হয়ে কি করবে, এই কার্বোক্যাটায়নের জায়গাতে চলে আসবে। তো মিথাইল গ্রুপ শিফট মানে কি, এখানে মিথাইল গ্রুপ CH3 মাইনাস হিসাবে বেরিয়ে আসবে, দিয়ে এই CH2 প্লাসে প্রবেশ করবে। তো কীরকম হবে এবারে? তাহলে এখানে যদি আমি মিথাইল গ্রুপ মাইগ্রেট বলি, মিথাইল গ্রুপ মাইগ্রেট করছে, বা এটাকে আমরা কি বলতে পারি, মিথাইল শিফট। শিফট কেন না, এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে আসছে। মিথাইল শিফট হলে কী হবে দেখো, CH3C, তাহলে তখন এই জায়গাটাতে এই কার্বনে কী হবে, এর কার্বনের উপরে প্লাস চার্জ এসে যাবে, কারণ এখান থেকে CH3 মাইনাস হিসেবে মানে ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন নিয়ে কোথায় গেছে, এই CH2তে গিয়ে যুক্ত হয়েছে। দেখো এখান থেকে যে মিথাইল গ্রুপটা ছিল সেটা গিয়ে এই যে পাশে CH2 ছিল এখানে যুক্ত হয়েছে, এবং এই কার্বনটা এখন পজিটিভ চার্জ পেয়েছে। তাহলে এই কার্বন এখন কি, এই কার্বন এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে। দেখো আগেরটা ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এটা অনেক বেশি স্টেবল, তাই রিয়াকশান এখানে ক্লোরিন যুক্ত না হয় এবারে কি হবে, Cl মাইনাস এখানে এসে যুক্ত হয়ে যাবে, কি তৈরি করবে, CH3 Cl CH2 CH3। তাহলে তোমার পাওয়ার কথা ছিল কি, নিও পেন্টাইল ক্লোরাইড, তুমি পেলে কি 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন। তাহলে দেখা গেল কি, যদি এরকম কোনো কম্পাউন্ড হয় যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, সেটা কিসের জন্য না, বেশি স্টেবল প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে মোর স্টেবল যে প্রোডাক্ট সেটাই আমরা পাবো। তাহলে দেখো একটা প্রসেস আমরা আগেই দেখে নিয়েছিলাম, যেটা তোমার HCl এর সাথে রিয়াকশান হচ্ছিল। এইগুলো হচ্ছে বাকি আর কিছু প্রসেস যেখানে আমরা অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেনগুলো পেতে পারি। তো প্রথম যে প্রসেসটা আছে দেখো, অ্যালকোহলের সাথে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে, এখানে ক্লোরো অ্যালকেন, তার সাথে POCl3 এবং HCl উৎপন্ন হচ্ছে। PCl3 দিয়ে যদি করি, দেখো এক্ষেত্রেও ক্লোরো অ্যালকেন পাচ্ছি, উৎপন্ন হচ্ছে এর সাথে ফসফরাস অ্যাসিড বা H3PO3। আর দেখো SOCl2, যার নাম কি থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড। এখানে দেখো যে এবার এই প্রসেসটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রসেস, কারণ কি এইখানে দেখো যে বিক্রিয়াজাত পদার্থের সাথে যে এগুলো তো আমার দরকার নেই, তাহলে যে আনএসেন্সিয়াল প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে যেমন SO2HCl, এরা সবকটা কি গ্যাসীয়। দেখো এখানে POCl3, এখানে H3PO3, এদেরকে কি এই হ্যালো অ্যালকেনগুলোকে বা ক্লোরো অ্যালকেনগুলোকে এদের থেকে সেপারেট করা একটু প্রবলেমেটিক, কিন্তু এখানে যেহেতু SO2 এবং HCl গ্যাস, এরা সহজেই বেরিয়ে যাবে। তাই এই প্রসেসটা খুবই সুবিধার, কারণ এখানে আমরা সহজেই ক্লোরো অ্যালকেনটাকে পৃথক করে নিতে পারবো আনএসেন্সিয়াল ম্যাটেরিয়ালগুলোর থেকে। ঠিক আছে, তাহলে ক্লোরো অ্যালকেনের পরে এবার আসবো আমরা ব্রোমো অ্যালকেনের প্রিপারেশনে বা ব্রোমো অ্যালকেন প্রস্তুতিতে। ব্রোমো অ্যালকেনের জন্য কি করব, আমরা অ্যালকোহলের সাথে HBr এর রিয়াকশন করব। এই HBr এর সাথে রিয়াকশনের সময় সামান্য পরিমাণ H2SO4 যোগ করে রিফ্লাক্স করা হয় বা পাতন করা হয়। ঠিক আছে, এর ফলে কি উৎপন্ন হয় দেখো, CH3 CH2 Br প্লাস H2O। এইবার এখানে একটা প্রবলেম আছে, এটা আমরা 1 ডিগ্রি যদি অ্যালকোহল ইউজ করি তাহলে সহজে এখান থেকে একটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন পেয়ে যাব। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের জায়গায় যদি আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল ইউজ করি, যেহেতু এখানে H2SO4 লাগছে কিছুটা পরিমাণ রিয়াকশান স্মুথলি হওয়ার জন্য এবং দ্রুত হওয়ার জন্য, সেক্ষেত্রে H2SO4 উপস্থিতিতে কী হয়ে যায়, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন হয়ে যায়, এবং তার ফলে আমরা এই ব্রোমো অ্যালকেনের সাথে বেশ কিছুটা পরিমাণে আমরা অ্যালকিন পেয়ে যাব। তাই এই প্রসেসটা মেনলি কার ক্ষেত্রে ইউজ করা হয়, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে,
এবারে দেখো আমরা এই যে HBr নিচ্ছি আর H2SO4 নিচ্ছি, তো আমরা HBr না নিয়ে আমরা কি করতে পারতাম, অ্যালকোহলের সাথে ডাইরেক্ট KPr মানে পটাশিয়াম ব্রোমাইড এবং H2SO4 নিয়ে নিতে পারতাম। H2SO4 আর পটাশিয়াম ব্রোমাইড কি যখন রিঅ্যাকশান হবে এই দুজন মিলেই যেটুকু HBr দরকার সেটা তৈরি করে নেবে। H2SO4 নিলে আমরা ব্রোমো অ্যালকেন পেয়ে গেলাম। আলাদা করে আমার এখানে HBr নেওয়ার কোনো প্রয়োজন নেই। CH3 CH2OH এর সাথে কি রিঅ্যাকশান করবো, PBr3 রিঅ্যাকশান করলে কি পেয়ে যাব, CH3 CH2 Br প্লাস H3PO3 পেলাম। এখানে আমরা ব্রোমো অ্যালকেন পেয়ে গেলাম। এরপরে আসবো আমরা আয়োডো অ্যালকেনের প্রস্তুতি। দেখো আয়োডো অ্যালকেন প্রস্তুতির জন্য অ্যালকোহলের সাথে আমরা কার রিঅ্যাকশান করব, HI রিঅ্যাকশান করব, CH2I এবং H2O। এই রিঅ্যাকশানটা যদি আমি অন্য মানে HI জায়গায় আমি কী নিতে পারি, যেমন দেখো ব্রোমো অ্যালকেন প্রস্তুতির সময় আমরা কী করলাম, H2SO4 এর প্রেজেন্সে আমরা HBr না নিয়ে KBr নিলাম। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই রকমভাবে কোনো একটা অ্যাসিডের প্রেজেন্সে কী করবো, এখানে পটাশিয়াম আয়োডাইড নিতে পারি আমি KI, কার প্রেজেন্সে H3P। তো এখানে আমরা কী নিলাম, KI নিলাম, এর সাথে নিলাম H3PO4, কি পেয়ে যাবো এখান থেকে, CH3 CH2I প্লাস KH2PO4 প্লাস H2O। এবারে দেখো তোমাদের কোনো প্রশ্ন হতে পারে যে স্যার আমরা HBr যখন নিলাম তখন আমরা H2SO4 নিয়েছিলাম ব্রোমো অ্যালকেনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা H2SO4 নিলে কী প্রবলেম হবে, এক্ষেত্রে H2SO4 নিলে প্রবলেম হবে। দেখো H2SO4 হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড, তাহলে H2SO4 এই যে মিডিয়ামে KI এর সাথে রিঅ্যাকশান করে যে HI উৎপন্ন হতো, এখান থেকে কী করতো H2SO4 HIকে, HIর মধ্যে আয়োডিন কত স্টেটে আছে, অক্সিজেন স্টেট -1, HIকে কী করতো I2তে জারিত করে দিত, কী করতো HIকে I2তে জারিত করে দিত। তাহলে I2 হয়ে গেলে যদি HI হিসাবে না থাকে I2 হয়ে গেলে কি আমি আয়োডো অ্যালকেন আর পেতাম না, সেই জন্য এক্ষেত্রে H2SO4 না নিয়ে H3PO4 ইউজ করা হয়। আর একই প্রসেস দেখো ক্লোরো অ্যালকেন বলো বা ব্রোমো অ্যালকেনের মতো কী হবে, ফসফরাস ট্রাইআয়োডাইডের সাথে রিঅ্যাকশান করাবো, CH2OH এর সাথে Pi3 পেয়ে যাব CH3 CH2I প্লাস H3PO3 হলো। তাহলে এখানে মোটামুটি অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন এবং আয়োডো অ্যালকেনের প্রস্তুতি শেষ হলো। কিন্তু আমরা এখানে অ্যালকোহল থেকে আমরা ফ্লোরো অ্যালকেনগুলো প্রস্তুত করতে পারি না, তার জন্য আলাদা রিঅ্যাকশান আছে, হাইড্রোকার্বন থেকে প্রস্তুত করতে পারি বা হ্যালোজেনের বিনিময় বিক্রিয়া দিয়ে আমরা প্রস্তুত করতে পারি ফ্লোরো অ্যালকেনকে। সেটা আমরা এরপরে যখন পরের পার্টে যাবো যে হাইড্রোকার্বন থেকে কীভাবে আমরা হ্যালো অ্যালকেনগুলো প্রস্তুত করতে পারি হাইড্রোকার্বন থেকে, তো হাইড্রোকার্বন থেকে কীভাবে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি সেখানে আমরা পড়ব কীভাবে আমরা ফ্লোরো অ্যালকেনগুলো তৈরি করব।